ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্যুত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। বর্ষামুখর দিন, শাস্ত্রে একটি কথা আছে, এই দুর্যোগপূর্ণ দিনটি দেখলেই আমার শাস্ত্রের ওই কথাটি খুব মনে পড়ে। সেই দিনটি দুর্যোগ নয় বা দুর্যোগপূর্ণ দিন নয়, যে দিনটি আকাশ ভরা মেঘে বর্ষণে প্রকৃতিকে প্লাবিত করবে, সেদিনটি দুর্যোগপূর্ণ দিন নয়। দুর্যোগপূর্ণ দিন সেই দিনটি যেদিন সারাদিনের মধ্যে আপনাদের হরিকথা শোনার সুযোগ ঘটে না। এটি হচ্ছে দুর্যোগপূর্ণ দিন আমাদের জীবনে। এটি শাস্ত্রের কথাটি ভারী সুন্দর। আজকে সারা দিনটির মধ্যে আমি গোলপার্কের লাইব্রেরিতে ছিলাম, পড়াশোনা করছিলাম, ভাবছি শাস্ত্রের মধ্যেই তো রয়েছি, কিন্তু প্রকৃতি তো বাদ সাধছে। আর পুজোর আগে বোধহয় আর নিহারবাবুদের ওখানে আর যাওয়া হবে না। আজকের দিনটা অনেক কষ্টে এদিক ওদিক করে পারমিটেশন কম্বিনেশন করে একাদশের মধ্যেই ডেটটাকে ফেলা হয়েছে নিহারদার অনুরোধে এবং অবশ্যই আপনাদের অনুরোধে। এবং ভক্ত সংখ্যা কম দেখেই বোঝা যাচ্ছে আজকের এই প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেকেই এসে পৌঁছতে পারেননি। এই মাসটি ভীষণ তাৎপর্যপূর্ণ মাস আমাদের, বিশেষ করে যারা এই ভাবধারার সাথে যুক্ত, এই আলোচনার সাথে যুক্ত, তারা সকলেই অনুভব করি প্রতি মাসে কি কি ঘটছে। গত মাসটা, আগস্ট মাসটা বিপ্লবের মাস ছিল, এ মাসটা চিকাগোর মাস, সামনের মাসটা নিবেদিতার জন্মের এবং প্রয়াণের মাস। যদি দেখেন এগুলো সব একটা একটা করে একটার সাথে একটা যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা তারপরে আবার চলে যাব মায়ের জন্মতিথি, ঠাকুরের স্বামীজির জন্মতিথি, মায়ের জন্মতিথি। সারা বছরটায় আমরা কিন্তু একটা না একটা এই ঠাকুরমা স্বামীজির ভাবধারার সাথেই একাত্মা হয়ে থাকার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। এটা যেন ঠাকুরই করেছেন। এই ঠিক যেমন যে আলোচনাটি করতে যাচ্ছি, ঐতিহাসিক চিকাগো বক্তৃতার প্রেক্ষাপট, এটা একটা সত্যি ভাবা যায় না। দুজন সন্ন্যাসী, একটি প্রাচীন একজন সন্ন্যাসী, আর পরবর্তীকালে এখন জীবিত রয়েছেন ঢাকা আশ্রমের সম্পাদক স্বামী পূর্ণনাথ পণ্ডিতজি, ইনি এবং তার অনেক আগে বীরেশ্বরানন্দজি এই কথাটি ভীষণভাবে বলেছিলেন যে চিকাগোতে যে বক্তৃতাটি হয়ে গেল, সেটি পৃথিবীর ইতিহাসে অনেক বাড়ি সংরক্ষণ হয়, এত বছরের পুরনো বাড়ি হেরিটেজ বিল্ডিং বলা হয়, এত বছরের স্কুল পুরনো, তার একটা বিবরণ দেওয়া হয়। কোনো একটা প্রতিষ্ঠানকে আমরা এইভাবে আখ্যায়িত করতে পারি, এটা এত বছর বয়স, ওটা এত বছর অতিক্রম করলো, এটা সুবর্ণ জয়ন্তী, এটা শতাধিক বছর হলো, কোনোটা মিলেনিয়াম বছর, এইসব আমরা বলি, রজত জয়ন্তী বর্ষ, সুবর্ণ জয়ন্তী বর্ষ, এগুলো সব বলি। কিন্তু একটি বক্তৃতার তার শতবর্ষ, তার 125 বছর, তার 130 বছর, তার 150 বছর, এগুলো কখনো হয় না। কিন্তু বিবেকানন্দ এমন একটা কাজ পৃথিবীর ইতিহাসে করে গেলেন, সেটা সত্যি ঐতিহাসিক একটা রূপরেখা তৈরি করা যেমন এর পেছনে রয়েছে, কিন্তু রূপরেখার পরে যেটি সংগঠিত হয়ে রইল, পৃথিবীর ভাবিকালকে একটা বার্তা দিয়ে গেলেন যে এরকম একটা বক্তৃতারও 25 বছর, 50 বছর, 75 বছর, শতবর্ষ, 125 বছর পূর্তি পালন করা যেতে পারে। নিবেদিতা আরও ভালো সুন্দর কথা বলছেন। নিবেদিতা ওই সময় ছিলেন না বক্তৃতাতে ওখানে, কিন্তু উনি এত সুন্দর কথা বলছেন। নিবেদিতা বলছেন, ভারতবর্ষ থেকে আগত অনেক বক্তা গিয়েছিলেন, ইতিহাস বলছে, কাগজ বলছে, তৎকালীন এমন কোনো বক্তা ছিলেন না, প্রায় শতাধিক বক্তা বলা হয়, ইতিহাস বলছে। সব বক্তারাই বক্তৃতা দিয়েছেন, নিজের নিজের দেশের জন্য যা যা ভেবে এসেছিলেন সব কিছু বক্তব্যের মধ্যে রেখেছেন। রেখে তারপরে এই অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পরে তারা যে যার দেশে ফিরে গেছে। কিন্তু এই একমাত্র বক্তা
বক্তৃতা শেষেও তাকে আর যে দেশে বক্তৃতা দিতে গেছেন তারা আর তাকে ছাড়েনি, তাকে 3 বছর ধরে বাজিয়ে নিয়েছে। কতখানি সে পরিপূর্ণতায় পরিপূর্ণ ছিলেন, যেটা ওই 11 থেকে 27 সেপ্টেম্বর 1893 সালের ওই 18 দিন ব্যাপী, আমাদের দেশীয় ভাষায় যদি কুরুক্ষেত্রের যুদ্ধ যদি 18 দিন ব্যাপী ঘটে থাকে, এই চিকাগো বক্তৃতাটাও যেন 18 দিন ব্যাপী। স্বামী উমানন্দ নাম আপনারা শুনবেন, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি ছিলেন, খুব বলিষ্ঠ এবং রামকৃষ্ণ মঠ মিশনের ভাবধারা এবং স্কুলকে একটা অ্যাডমিনিস্ট্রেশনের দিক দিয়ে ভীষণ দায়ভার গ্রহণ করেছিলেন। সেই উমানন্দজি বলতেন, চিকাগোতে কুরুক্ষেত্র এরকম তার একটা বিখ্যাত বই রয়েছে। সেই বইটি তিনি আমাকে প্রেজেন্ট করেছিলেন, আমার মনে আছে এটা অনেক দিন আগে, চিকাগো বক্তৃতার যখন 100 বর্ষ হয় সেই বছর আমাকে বইটি উনি প্রেজেন্ট করেছিলেন। তখন আমি একটা গোল পার্কের একটা দায়িত্বে ছিলাম, এটি ক্যাম্পের ইনচার্জ ছিলাম বলভদ্রানন্দজির সাথে নিউ মার্কেটে। তখন এই বইটি উমানন্দজি আমাকে প্রেজেন্ট করেছিলেন, চিকাগো একালের কুরুক্ষেত্র বইটার নাম ছিল। কুরুক্ষেত্রের মতনই ওইখানে 18 দিন ব্যাপী যা ঘটনা ঘটল, আমরা যদি সমস্ত ইতিহাস পাইনি, কিন্তু 11 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, এই মোট 6 দিনের বিবেকানন্দের ভাষণ আমরা রচনাবলিতে পাই। আর দুটি পত্রিকাতে, একটি চিকাগো ডেইলি হেরাল্ড বলে একটি পত্রিকা, তাতে আর একদিনের একটি বক্তৃতা রাখা পাওয়া গেছে, সেটি হচ্ছে প্রাচ্যের নারী। সেই বক্তৃতাটি জ্যাকসন স্ট্রিটে ওই মহিলা একটি সংস্থার আগ্রহে সেটি স্বামীজি বক্তব্য রেখেছিলেন। সেটি হচ্ছে 22শে সেপ্টেম্বর। সেটি 23শে সেপ্টেম্বর ওই চিকাগো ডেইলি হেরাল্ড বা চিকাগো ডেইলি ওশিয়ান হেরাল্ড এরকম একটা পত্রিকা ছিল, তাতে প্রকাশিত হয়। আরেকটি বক্তৃতা যেটি 24 তারিখে বক্তব্য রাখেন মনরো স্ট্রিট এবং আরেকটি রাস্তার সংযোগস্থল, সেখানে একটি বক্তব্য রাখেন। সেই বক্তব্যের বিষয় ছিল ভগবত প্রেম, ঈশ্বরের প্রতি আমাদের শ্রদ্ধা। এই বক্তব্যটি এই দুটি বক্তব্য পাওয়া যেত না যদি তার পরের দিনে ওটি চিকাগো ডেইলি হেরাল্ড ওশিয়ান আর এটা হচ্ছে চিকাগো হেরাল্ড পত্রিকাতে তার পরের দিনে, বক্তৃতার পরের দিনে প্রকাশিত হয়। ওটি হচ্ছে 23 তারিখে প্রকাশিত হয় ভারত প্রাচ্যের নারীটি, আর দ্বিতীয়টি হচ্ছে 25 তারিখে চিকাগো হেরাল্ড পত্রিকাতে প্রকাশিত হয়। এই যদি পত্রিকাতে এগুলি সংরক্ষণ না হতো তাহলে আমরা পেতাম না। টোটাল 8টি বক্তৃতা এখন পর্যন্ত আমরা পেয়েছিলাম, সে দুটি রচনাবলিতে 6টি আর এই দুটি পত্রিকার মধ্যে পাওয়া যায়। কিন্তু এই ইতিহাস যে তৈরি হয়ে রয়েছে, আজকে যদি আমরা যাই, আমরা 3টে ভাগে যদি ভাগ করে নিই লেকচারটাকে, আমার প্রথমে হচ্ছে এই ঐতিহাসিক চিকাগো বক্তৃতার অনেক ঘটনা আমরা শুনেছি, বক্তৃতাতে স্বামীজি কি বলেছেন সেগুলো প্রতি বক্তৃতার মধ্যে আলোচনার মধ্যে বারবার ঘুরে ফিরে আসে, আমরা সেগুলি মুখস্থ প্রায় অনেকেরই হয়ে গেছে। 6 দিনের বক্তৃতা যেগুলি রচনাবলিতে রয়েছে। কিন্তু এই যে চিকাগো বক্তৃতা হলো, তার প্রেক্ষাপটটা কি উদ্দেশ্যে চিকাগো বক্তৃতা হয়েছিল, আর স্বামী বিবেকানন্দের ওখানে যাওয়ার প্রেক্ষাপটটা কি, এইটা যদি একটা ভাগে ভাগ করি, দ্বিতীয়টা চিকাগো বক্তৃতার ওই আসর আমেরিকাতে, আর তৃতীয়টা ওই চিকাগো বক্তৃতার পরবর্তীকালে তার তাৎপর্য বা ফলশ্রুতি। এই 3টে ভাগে যদি ভাগ করে দিই তাহলে বুঝতে এবং আমাদের গ্রহণ করতে আরও সুবিধা হবে। প্রথম কথা, ওই যে ঘটনাটি ওখানে ঘটছিল, সেখানে কি কারণে এই চিকাগো বক্তৃতার আয়োজনটি হলো, এটা অনেকে জানার ইচ্ছে থাকে। আসলে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, তার 400 বছর পূর্তি উপলক্ষে আমেরিকার শিক্ষিত সমাজ যে ক্রমশ মানব জাতির উন্নতি ক্রমবর্ধমান, সেটিকে সামনে রেখে বিজ্ঞান, সাহিত্য, সভ্যতা, শিল্প, সমাজবিজ্ঞান সমস্ত দিক দিয়ে পৃথিবীর মনুষ্য সমাজ যে ক্রমশ অগ্রগতির পথে চলেছে, তার
ধারাবাহিকতাটাকে সামনে রেখে আমেরিকা তৎকালীন দিনে শিক্ষা দীক্ষায় পৃথিবীকে সব দিক দিয়ে সমৃদ্ধ করেছিল। তারাই পারে এরকম কাজটা করতে। কি করবেন তারা প্ল্যান করলো, যে খ্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তি উপলক্ষে একটা বিশাল মেলা করব। এমন একটা মেলা করব সেটা বিশ্বের মানুষ তাক লেগে যাবে। সেই মেলাটার নাম হলো দ্য ওয়ার্ল্ড কলম্বিয়ান এক্সপোজিশন। অর্থাৎ পৃথিবীর এই কলম্বিয়াকে নিয়ে এমন একটা সংরক্ষণশীল একটা এমন মেলার আয়োজন করা হবে, সেখানে শিল্পের একটা দিক থাকবে, সাহিত্যের একটা দিক থাকবে, কৃষি বিজ্ঞানের একটা দিক থাকবে, শুধু বিজ্ঞানের একটা দিক থাকবে। কিন্তু তখন পর্যন্ত ধর্মের কোনো ব্যাপারগুলি ছিল না। ব্যারোজকে ওদের হেড করে যিনি দায়িত্বভার করেছিলেন, আর একজন বিখ্যাত আইন জগতের মানুষ বনি, এই বনির মাথা থেকে এইটি আসে সমস্ত দিক দিয়ে শুধু পৃথিবীর মানুষকে জানানো নয় এবং মত বিনিময় করা। কৃষিতে কোনো দেশ ভালো উন্নত হয়েছে আমেরিকার থেকে, তারা এক আসনে বসে নিজেদের মধ্যে মত বিনিময় করবে কিভাবে আরও ভবিষ্যতে আরও ভালোভাবে কৃষি জগৎটাকে উন্নত করা যায়। ঠিক বিজ্ঞানের ক্ষেত্রেও তাই হবে। বিজ্ঞানী জাপান, জার্মান, বিভিন্ন সমস্ত দেশের মানুষরা আসবেন, তারা মত বিনিময় করে আরও কী করে ভালো বিজ্ঞান চর্চায় পৃথিবীকে, মনুষ্য সমাজকে তার দিশা দিতে পারেন সেটা থাকবে। কৃষি গেল, বিজ্ঞান গেল, সাহিত্যের দিক দিয়েও তাই। বিভিন্ন দেশের সাহিত্যিকরা আসবে, তাদের মধ্যেও মত বিনিময় হবে। সমস্ত দিক দিয়ে মত বিনিময়ের সাথে সাথে পৃথিবীর একটা গ্লোবালাইজেশন তৈরি হবে। এই গ্লোবালাইজেশনের ক্ষেত্রে কি হবে, তখন মানুষ আরও উন্নত থেকে উন্নততর জায়গায় পৌঁছতে পারবে এবং একে অপরের কষ্ট দুঃখের সময় তার সামনে গিয়ে দাঁড়িয়ে তার কিছুটা সহকারী হিসাবে কাজ করবে। এগুলো চিন্তাভাবনার মধ্যে ছিল। কিন্তু বনি বলল, সবই যখন হচ্ছে, ধর্মের দিকটা কেন বাদ থাকে? ধর্মটাও প্রত্যেক দেশের প্রত্যেক জাতির একটা নির্দিষ্ট ধর্ম রয়েছে। এই ধর্ম মতটা কে কিভাবে পালন করছে, কে কতখানি মানব কেন্দ্রিক করছে, বা কার ধর্মটা কতখানি উন্নত মানের, মনুষ্য সমাজকে কতখানি আলোক দিশা দেখাতে পারে, সেগুলোর পেছনে যদি আমরা একটু নজর দিই তাহলে কেমন হয়। এর মধ্যে কমিটির মধ্যে ম্যাক্সিমাম তো খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট গ্রন্থের মানুষ, জগতের মানুষ, তারা বেঁকে বসলো। এটা আবার হয় নাকি? ধর্ম জগৎটাকে নিয়ে আপনারা ছেলে খেলা করবেন না। কারণ ধর্ম মানেই জেসাস, ক্রাইস্ট ধর্ম, তার উপরে আর কিছু হতে পারে না। এটাই পৃথিবীর কাছে সর্বশ্রেষ্ঠ উচ্চ মার্গে অবস্থানকারী ধর্ম। সকলে ওর কাছ থেকে শিক্ষা নিতে পারে, ওর পদতলে বসতে পারে। অন্য জিনিসগুলোর ক্ষেত্রে যেমন বিনিময় হচ্ছে, ধর্মের ক্ষেত্রে বিনিময় করা যাবে না। কারণ খ্রিস্ট ধর্ম চিরকালের সর্বোচ্চ আসনে থাকার জায়গা দখল করে রয়েছে, সেখান থেকে কাকে সরানো যেতে পারে না। চিরকালই আমরা পৃথিবীর মানুষকে সেই খ্রিস্ট ধর্মের সন্ধানটা দেবো। আমরাই এর দখলদারি, বা এটা আমরা পায়োনিয়ার। আমরা সকলের কাছে পৌঁছে দেব এবং আমরা পাদ্রী পাঠাবো বিভিন্ন দেশে। তারা ধর্ম সে দেশকে বুঝিয়ে দিয়ে আসবে এবং তারা সেই মতো জীবনযাপন করবে এবং ধর্মকে তাদের নিজেদের মতো করে ওই খ্রিস্টের মাধ্যমে তারা তাদের ধর্মপথটাকে সুচারু করে নেবে। এটা উদ্দেশ্য। কিন্তু এরা বেঁকে বসলো, ধর্মটাকে আনা যাবে না। কিন্তু বনি বললেন, অসুবিধে কোথায়? তোমরা বুঝতে পারছো না, তোমাদের দিকটাই যদি সত্য হয়, খ্রিস্ট ধর্মকে সর্বোচ্চ আসনে দেখছি আমরা, তাকে অপরের সাথে এক আসনে বসার যোগ্য আমরা দেখতে চাই না, তোমাদের ইচ্ছে নেই। কিন্তু এটা তো হতে পারে। দেখো, আমাদের হাজার হাজার ডলার খরচা হয়ে যায় এক একটা দেশে পাদ্রীদের পাঠাতে গিয়ে, ধর্ম প্রচার করতে গিয়ে, বাইবেল সহ প্রত্যেকটা দেশে ধর্মান্তরকরণ করতে গিয়ে, প্রচার করতে গিয়ে প্রচুর ডলার খরচ হয়ে যায়। আমাদের একটা সুপ্ত বাসনা রয়েছে। বুদ্ধির চাতুরতায় বনি প্রোটেস্ট্যান্ট সহ সমস্ত খ্রিস্টীয় বিভাগকে তিনি বোঝাবার চেষ্টা করলেন। আমাদের দুটো কাজ হবে এতে। একটা হচ্ছে আমাদের আমেরিকার খরচটা অনেক বেঁচে যাবে যদি
প্রত্যেক দেশের প্রত্যেক ধর্মীয় নেতাদের আমরা ডেকে নিয়ে এসে আমাদের দেশে এসে তাদের মগজটা ধলাই করে নিই খ্রিস্টীয় ভাবনাতে। তখন তারা কি করবে? তাহলে আর আমাদের এই খ্রিস্টীয় পাদ্রীদের ওই দেশে গিয়ে ধর্ম প্রচার করতে হবে না। ওদের নেতারাই গিয়ে যদি তার দেশে গিয়ে বলে খ্রিস্ট ধর্ম বাহবা, এর উপরে আর কোনো ধর্ম হতে পারে না, ওই আমাদের ধর্ম যেমন আছে সব ঠিক আছে, কিন্তু খ্রিস্টকেই বাবা মা যা কিছু ভাবো, ধর্ম মানেই খ্রিস্ট ধর্ম, অতএব আমরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করব। তাদের দ্বারা ওই ধর্ম প্রতিনিধিদের ধর্ম নেতাদের দ্বারা তাদের দেশের ধর্মান্তকরণটা আমরা একদম পরিপূর্ণ করে নেব উইদাউট এনি কস্ট, কোনো খরচ ছাড়াই ওদের ধর্মীয় নেতার দ্বারাই ওদিকে বুঝিয়ে ধর্মান্তরিত করব। এই কৌশলটা আমার রয়েছে। আমরা তাই ঠিক করেছি, ওই খ্রিস্ট ধর্মের সামনে এসে সবাই নিচে বসবে, খ্রিস্ট উপরেই থাকবে, তাকে কেউ ছোঁবে না। সর্বোচ্চ আমরা আর একবার সবারই সামনে এস্টাবলিশ করে দেবো এর উপরে কোনো ধর্ম নেই, তোমরা ওর চরণতলে বসে শিক্ষা নিয়ে গিয়ে তোমাদের ধর্মকে এর জায়গায় একটু ভালো করে পালিশ করে নাও, বা নিজেদের ধর্মটাকে একটু ঝালিয়ে নাও, নিয়ে গিয়ে এই খ্রিস্ট ধর্মকে তোমাদের দেশে প্রচার করতে থাকো, এবং তোমরা ধর্মগুরু রূপে আমাদের খ্রিস্টীয় ধর্মের নেতাদের মতো তোমরা আচরণ করবে। এই পরিকল্পনাটি যখন বোঝানো হলো, বুদ্ধিটা খারাপ নয়, অনিচ্ছা ইচ্ছের মাঝে তারা মেনে নিল। অবশেষে ধর্ম সভাটাও এর মধ্যে স্থান পেল। অর্থাৎ এই ধর্মসভাটা হবে, সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেককে মত প্রকাশ করতে দিতে হবে, কিন্তু তাদেরকে একদম মগজ ধলাই করে দেশ পাঠাতে হবে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। নিবেদিতা বলছেন বিবেকানন্দের জন্যই এই ধর্ম মহাসভা তৈরি হয়েছিল, সেটা তার গুরু তার অনেক আগেই বলে গেছে। নরেন শিক্ষে দেবে, যখন ঘরে বাইরে হাঁক দেবে। 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের শরীর যাওয়ার অল্প দিন আগেই নরেনকে ঘরে ডেকে এনে যখন এই কথাটা বলছেন, নরেন শিক্ষে দেবে, ঘরে বাইরে যখন হাঁক দেবে, জয় রাধে প্রেমময়ী, এই কথাটি যখন বলছেন, কাঠকয়লা দিয়ে লিখে দিচ্ছেন, একটা ময়ূর পুচ্ছের মতো চিত্র অঙ্কন করে দিচ্ছেন, তিনি যেন সেই স্বয়ং তার হাত ধরে তাকে নিয়ে যাচ্ছেন, তার পেছনে নরেন রয়েছে মূর্তিধারী, তার বার্তা বহনকারী। আসলে চিকাগোতে যে বক্তৃতার আসর ধর্ম মহাসভা হয়েছিল, একদম যদি জিস্ট করে দেওয়া যায়, আসলে শ্রীরামকৃষ্ণদেবের উদার যত মত তত পথের যে ধর্ম সমন্বয়ের যে বাণী, সেটির জন্যই বিশ্বের শিক্ষিত সমাজের কাছে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছিল, দ্যাট ইজ কল ধর্ম মহাসম্মেলন অ্যাট চিকাগো। চিকাগো ধর্ম মহাসম্মেলন যেটি সংগঠিত হয়েছিল। এবারে আবার যদি স্বামীজির পেছনের দিকে আসি, স্বামীজি তুরিয়ানন্দকে যাওয়ার সময় বলছেন, দেখ হরি, ওই যে চিকাগোতে ধর্ম মহাসভা হচ্ছে আমেরিকাতে, সব এর জন্যে, আমার জন্যেই সেটা তৈরি হচ্ছে। এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেব যে নিজে তাকে বলে গেছেন, তখন এর মানেটা কেউ বুঝতে পারেন। নরেন শিক্ষে দেবে, নরেন কি শিক্ষে দেবে? 1886, আর ইট ওয়াজ 1893, 4 বছর থেকে 7 বছর পরের ঘটনা। এতখানি এত বড় অ্যাস্ট্রোলজার গণককার শ্রীরামকৃষ্ণদেব ছিলেন, আগে থেকে বলে গেলেন যে ভারতবর্ষের এই উদার ভাবনাটা, অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের ভাবনাটাকে চিকাগোতে পৌঁছে দিয়ে বিশ্বের মানুষের দৃষ্টি আকর্ষণ করবে ভারতবর্ষের এই উদার সমন্বয়ী ধর্মনীতিকে। এটাই ঘটেছিল। তাই নিবেদিতা পরবর্তীকালে বলতে পেরেছিলেন যে এই ধর্ম মহাসভা বিবেকানন্দ যেখানে নেতৃত্ব দিয়ে এলেন, তার নেতৃত্বকে বিশ্বের মানুষ স্বীকার করে নিলেন, কারণ তার পেছনে যে গুরু ছিলেন, তার জন্যই, তার ভাবনা, তার আদর্শ, তার ভাবটিকেই তিনি বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই অবতীর্ণ হয়েছিলেন চিকাগোতে। তাই এই ধর্ম মহাসভা সর্বকালে সর্বযুগে একক স্থান অধিকার করে থাকবে। পৃথিবীতে যত ধর্ম মহাসভা হোক না কেন, যত ইতিহাস তৈরি করা না কেন বক্তৃতার জন্য, সমস্ত ইতিহাসকে
যেন দিকও নির্দেশ করে আলোক স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকবে আমেরিকার ওই চিকাগোতে কলম্বাস হলে আর্ট গ্যালারিতে যে বক্তব্য স্বামী বিবেকানন্দ রেখেছিলেন সেটি বিশ্বের ইতিহাসে এক এবং একক স্থান অধিকার করে থাকবে। সত্যিই রয়েছে। এই গত পরশু দিনেই তো আপনারা কদিন আগেই আপনারাও সামিল হয়েছিলেন চিকাগো বক্তৃতাকে নিয়ে, চিকাগো দিবসকে নিয়ে। এটিকে বিশ্ব ভ্রাতৃত্ব দিবস বলা হয়, কারণ স্বামী বিবেকানন্দের মুখ থেকে যে কথাগুলি উচ্চারিত হয়েছিল সেটি মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, পৃথিবীর সমস্ত ভগিনী এবং ভ্রাতৃবৃন্দ। আমেরিকাবাসীকে উল্লেখ করতে গিয়ে প্রচ্ছন্নভাবে বিশ্বের ভগিনী এবং ভাইদেরকে তিনি যেন দিশা দিতে চিকাগোতে পৌঁছেছেন। আসলে পিতা এক না হলে কি তার সন্তানরা ভাই বোন হয়? সে পিতা কে? যদি তারা যিশুকে পিতা বলে থাকে, শ্রীরামকৃষ্ণ বাবার বাবা তার পিতা, সেই পিতা তার সন্তান সকলেই তো ভাই বোনই হবেন, তাই না? তাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স এ কথা হয়তো অনেকেই বলতে পারতেন, জেন্টলম্যান বিভিন্নভাবে বলেছেন বিভিন্ন মানুষ, কিন্তু এই কথাটার মধ্যে এতখানি ইম্পর্টেন্স কেন? তাই বিশ্বের মানুষ এই দিনটিকে বিশ্ব ভ্রাতৃত্ব দিবস হিসাবে সূচিত করেছেন। আরেকটি কথা, ওই 100 জন বক্তার মধ্যে হাজার বক্তব্য রেখেছেন বিভিন্নভাবে। সেই বক্তব্যের একটি একটি করে প্রথম দিনের বক্তব্যের লাইনগুলি যারা আমেরিকাতে যাতায়াত করে, আমার আত্মীয় রয়েছেন, আমার কাকা রয়েছেন, ওরা বছরে একবার এই সেপ্টেম্বর মাসে ওই আর্ট গ্যালারি কলম্বাস হলটি দর্শন করতে যায়। সেখানে প্রতিটি সিঁড়িতে আজও জল করছে বিবেকানন্দের প্রথম দিনের বক্তব্যের লাইনগুলি। সে লাইনগুলি শেষে বলবো, এখন বলে লাভ নেই। ফিরে আসি পেছনের ইতিহাসে। ঐতিহাসিক প্রেক্ষাপটটা কী ছিল? ভারতবর্ষ পরাধীন দেশ, শিক্ষা দীক্ষায় তখনও পাশ্চাত্যের মানুষের দিকে তাকিয়ে থাকতে হতো। এদেশের মানুষ ধর্ম বিশ্বাস করে, কারণ এদেশের মানুষ বিশ্বাস করে এ জাতির মেরুদণ্ডটা, ধর্মটাই এদেশের মেরুদণ্ড। আর এই ধর্মপ্রাণ মানুষগুলোই এদেশের শক্তি। শুধু শক্তি নয়, এদেশের ধর্মপ্রাণ মানুষগুলোই তাদের জীবনে ধর্মকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করে। সেটা পাথরের টুকরো হোক, গাছ হোক, নদী হোক, সূর্য হোক, চন্দ্র হোক, এগুলোই তাদের দেবতা। এবং শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে একটা কথা বারবার বলতেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। বিশ্বাসটা হলেই হয়ে গেল। আমি দেখিনি, আমি জানি না, আমি বুঝি না, আপনি আমার সামনে এমনভাবে অবতীর্ণ হলেন, এমনভাবে আপনি আমাকে বোঝালেন, সেটা আমার দ্বারা যদি বিশ্বাসযোগ্যতা আপনি অর্জন করতে পারেন, আপনার আমি চির গোলাম হয়ে থাকব। এটাই আমরা বুঝি। মদ নেশাগ্রস্ত মানুষরা আর এক নেশাড়ু বা ওই নেশাখোর মানুষকে সে গুরু বলে মানে। দেখবেন খেলোয়াড়রা, দেখবেন তাদের গুরু খেলার জগতে যে উচ্চস্থানে তাকে মানেন। সেরকম সমস্ত দিক দিয়ে আমরা দেখব প্রত্যেকেই একটা আদর্শকে মানে, এবং সেই মান্যতা তখন স্বীকৃতি পায় যখন তার বিশ্বাসযোগ্যতাটা দৃঢ় হয়। তার আগে হয় না। কিন্তু বিশ্বাস না হলে আমি আপনার কাছে আসবই না, আপনাকে মানবই না। সেই বিশ্বাসযোগ্যতা তৈরি করার যেমন দায়িত্ব আপনার, আমার ওই বিশ্বাস করার সেই ক্ষমতাটা, প্রবণতাটা সঠিক হতে হবে। এটাই কিন্তু ঘটেছিল শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য, ব্রাহ্মধর্মে বিশ্বাসী, যে ঈশ্বর বিশ্বাস করতো না, যিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে দিনের পর দিন গেছেন, ভুলেও একবার দক্ষিণেশ্বরের এই ভবতারিণীর মন্দিরে প্রবেশ পর্যন্ত করেননি, সেই বিবেকানন্দকে একদিন মানতে হয়েছে। শ্রীরামকৃষ্ণদেব যার জন্য বলতে পেয়েছিলেন, আজ আমার নরেন কালী মেনেছে। সেই মা তন্নি দ্বারা গানটি করতে করতে সারা রাত তাকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। আজ আমার নরেন মেনেছে কালীকে।
কালীকে মানা, ভবতারিণীকে যাওয়া সেই গিরিশ ঘোষের মদ ছাড়ানোর মতো। শ্রীরামকৃষ্ণদেবের কাছে কেউ বাগবাজার এলাকার মানুষ এসেছেন, জিজ্ঞাসা করছেন যে তোমরা কোথা থেকে আসছো গো? কেউ বলছে বাগবাজার থেকে, কেউ বলছে শোভাবাজার থেকে, কেউ বলছে শ্যামবাজার থেকে। যখন ওই এলাকার মানুষ কেউ আসছে তখন বলছে গিরিশ ঘোষের নাম শুনেছ? অনেকে মুখ চাচাই করছে, তারপরে বলছে ও যে মদ খায় তো। বলছে মদ খাওয়াটাই মনে রাখলে? সে যে এত নাটক লিখলে, এত কবিতা লিখলে, এত গান লিখলে, সেটা মনে রাখলে না? খাক না, কত মদ খাবে, খাক না। মদ ওকে যেদিন খাবে সেদিনও শেষ হয়ে যাবে, কিন্তু ও মদ খেয়ে একদিন একদম মদ খাওয়াটা প্রতি ওর ঘৃণা এসে যাবে, অমনিই হবে। কাউকে জোর করে বলে মদ ছাড়াতে হবে না। শ্রীরামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে কখনো মদ ছাড়ার কথা বলেননি। গিরিশ ঘোষ মদের বোতলের মধ্যে শ্রীরামকৃষ্ণদেবকে দেখেছেন, এখানেও তুমি। সেই রকম এই বিশ্বাসটা আনতে হবে। সে যে ওই মদ মাতাল, ওই ঢং করছো, প্রদীপ জ্বালা আছে দিনের বেলা, সন্ধে হচ্ছে আবার বলছো সন্ধে হয়েছে কিনা বারবার জিজ্ঞাসা করছো, ঢং। যে শ্রীরামকৃষ্ণদেবকে গিরিশ ঘোষ এই কথা বলে, তবুও তাকে বলছে তার 5 থেকে 50 বিশ্বাস। এই শ্রীরামকৃষ্ণদেবকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দ ভবতারিণীর মন্দিরে না গেলেও আলটিমেট তাকে তার শরণাপন্ন হতে হয়েছিল, তার বিশ্বাস এসেছিল। ঠিক সেই রকম চিকাগোতে যদি দেখি, তার প্রেক্ষাপটে যদি একটু যায়, প্রথম যেটি ধরবো সেটি হচ্ছে ওই শ্রীরামকৃষ্ণদেব নরেন শিক্ষে দেবে যখন ঘরে বাইরে হাঁক দেবে, এটা একটা ইঙ্গিত বহন করেছে। দ্বিতীয় আমরা দেখব শ্রীরামকৃষ্ণদেবের শরীর চলে যাওয়ার পরে ইতস্তত কিছু এদিক ওদিক ঘোরার পরে স্বামী বিবেকানন্দ ভারত পরিক্রমায় বেরিয়েছিলেন। 1890 খ্রিস্টাব্দে গঙ্গাধরকে নিয়ে, অর্থাৎ স্বামী অখণ্ডানন্দজিকে নিয়ে ঘুষুরিতে মায়ের কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে ভারত পরিক্রমায় বেরিয়েছিলেন স্বামী বিবেকানন্দকে নিয়ে। মা তাকে বলেছিলেন, আমি তোমাদের হাতে সর্বস্ব দিলাম, আমাদের তাকে রক্ষা করার দায়িত্ব তোমার। তিনি জানতেন জগৎকে জয় করার যে আদর্শ শ্রীরামকৃষ্ণদেব তাকে দিয়েছে, সেই যোগ্যতা তিনি মিলিয়ে ভারত পরিক্রমা করে সেটাকে তিনি সম্পৃক্ত করবেন। অবশেষে সেটা বাস্ট হবে পাশ্চাত্যে গিয়ে। স্বামী বিবেকানন্দ ওই ভারত পরিক্রমার মধ্যে আমরা দেখব প্রথম কথা, প্রমোদ দাস মিত্রকে তিনি বলছেন কাশীতে গিয়ে, আবার কবে আসবে? প্রমোদ দাস মিত্র তাকে বলছেন, স্বামীজি বলছেন আমি আসব, আমি এবার যখন আসব সমাজটার বুকে বোমার মতো ফেটে পড়ব, আর এই সমাজটা আমাকে কুকুরের মতো অনুসরণ করবে। ভবিষ্যৎবাণী যেন নিজেই নিজের জন্য করছেন। সেই স্বামী বিবেকানন্দ তিনি পাশ্চাত্য জয় করে চিকাগোতে ভারতবর্ষের উড্ডীয়মান আধ্যাত্মিক উদার ভাবনাটিকে বিশ্বের মানুষের দরজায় দরজায় পৌঁছে দিয়ে, শিক্ষিত সমাজের কাছে পৌঁছে দিয়ে ফিরে এসেছিলেন। যখন এ ভারতবর্ষ তাকে তার আগে চিনতে পারেনি, পাশ্চাত্য থেকে ফিরে আসার পর তাকে যেভাবে আপ্যায়ন করছেন, যেভাবে সম্বর্ধনা দিচ্ছেন, সেই ইতিহাস যে গুডউইন লিখে গেছেন, সারা বুলির কাহিনীতে রয়েছে, ম্যাকলাউডের কাহিনীতে রয়েছে, নিবেদিতার কাহিনীতে রয়েছে। সেই ইতিহাস নাই পরে অন্যদিন আলোচনা করা যেতে পারে। এই স্বামী বিবেকানন্দ, নরেন দত্ত বিভিন্ন ছদ্মনামে, কখনো সচ্চিদানন্দ, কখনো বা বিবিদিশানন্দ, বিভিন্ন নামে ভারত পরিক্রমা করছেন। তখন দেখা যাবে তিনি যখন ওই গাজীপুরে রয়েছেন, সেখানে প্রহরী বাবার কাছে সাক্ষাৎ করতে গিয়েছেন, কেউ তার সাথে কথা বলার সুযোগ পায় না। স্বামীজি তার সাথে কথা বলার সুযোগ পেয়েছেন, তাকে তিনি ভালোবেসেছেন, তার কাছে রেখে দিচ্ছেন। তিনি তার কাছে হঠযোগ শিখবেন বলে একদম পুরোপুরি তিনি ডিটারমাইন হয়ে গেছিলেন। শ্রীরামকৃষ্ণদেব 18 দিন ধরে তার মাথার সামনে দাঁড়িয়ে
রাত্রিতে তাকে চোখের জলে বুঝিয়ে দিলেন, যার কাছে যাচ্ছিস সব আমারই বিভিন্ন রূপ মাত্র। লাস্ট দিনে হঠযোগ শিখতে যে সমস্ত পরিকল্পনা নির্ধারিত, গিয়ে দেখলেন যখন ভেতরে প্রবেশ করলেন প্রহরী বাবার, সেখানে দেখলেন শ্রীরামকৃষ্ণদেবের একটি ছবি দেখে এমিয়া আর কারো কাছে যাবে না, ফিরে এলেন বিবেকানন্দ। সেই গাজীপুরে স্বামী বিবেকানন্দের হোতায় ইতস্তত ভারতবর্ষের আধ্যাত্ম চিন্তার সাথে তার বিজ্ঞান মিশ্রিত যে আলোচনাগুলি, স্বাস্থ্য আলোচনাগুলি, সেগুলি যারাই শুনছেন তারাই আপ্লুত হচ্ছেন। গাজীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ব্রিটিশ রাজত্বের, ব্রিটিশরাই হওয়া স্বাভাবিক, পেনিংটন সাহেব, এই পেনিংটন সাহেব স্বামীজিকে 2-3 দিন তার বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করেছেন, শুনতে শুনতে মোহিত হয়ে যেতেন। তিনি তাকে ডেকে একদিন বললেন, আপনার এই অসাধারণ কথাগুলি আপনার দেশের এই অর্ধশিক্ষিত বা না শিক্ষিত মানুষেরা মূল্য দিতে পারবে না। আপনার এই সমস্ত কথাগুলির, চিন্তাগুলির, ভাবনাগুলির বিকাশ সাধন যেভাবে আপনি করছেন, সেগুলির পূর্ণ প্রকাশ ঘটবে, তার পূর্ণ মূল্যায়ন ঘটবে যদি আপনি আমার দেশে যান, অর্থাৎ ইংল্যান্ডে গেলে, শিক্ষিত সমাজের কাছে গেলে এর সত্যিকারের প্রভাবটি খুঁজে পাওয়া যাবে। তখনও চিকাগোয় কি হচ্ছে না হচ্ছে স্বামীজি কিছু জানতেন না। দ্যাট ওয়াজ 1891। এরপরে 92-তে দেখব আমরা। তিনি পৌঁছেছেন জুনাগড় থেকে পোরবন্দরে, ভারত পরিক্রমা করতে করতে পোরবন্দরে গিয়ে তিনি পোরবন্দরে তৎকালীন যে এলাকাভিত্তিক রাজারা, দেয়ানরা, নবাবরা, তারা এলাকাভিত্তিক রাজত্ব করছে এবং জাতীয় ভাবনায় পুরো দেশটা তখনও পর্যন্ত কোনোভাবেই কিন্তু এক দেশ, এক আদর্শ, এক বিশ্বাস, এক শক্তি, এক জাতীয়তা বোধ ব্রিটিশ শাসকের খণ্ড খণ্ড চিত্তে, খণ্ড খণ্ড দেশের রাজারা বা দেয়ানরা রাজত্ব করে চলেছেন, তার এলাকায় তারা শের। স্বামী বিবেকানন্দই প্রথম প্রতিটি ধনী দরিদ্র সমস্ত শ্রেণীর মানুষের সাথে মিশেছেন ভারত পরিক্রমার সময় এবং রাজাদের মনের মধ্যে তাদের কুভাবটি সরিয়ে দিয়েছেন, তাদের উদার ভাবনা এনেছেন, স্বার্থপরতা কাটিয়ে দিয়েছেন। আবার গরিবের মধ্যে, পণ্য কুটিরের মধ্যে তাদের যে আদর্শ, বিশ্বাস এবং তাদের যে উদার মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং ভেতরটা সরল সহজভাবে মানুষের প্রয়োজনে না খেয়েও মানুষকে অতিথি পরায়ণতা দেখাতে পারে, সেটা ভারতবর্ষের সমস্ত প্রান্তের একদম নিচু শ্রেণীর বা অন্তিম স্তরের মানুষের মধ্যে স্বামীজি লক্ষ্য করেছেন। আবার ধনীর রাজপ্রাসাদে গিয়েও তাদের মধ্যে যে কৃপণতা, তাদের মধ্যে যে স্বার্থপরতা, সেগুলি দেখে তাদের মধ্যে সেই উদারতা, স্বার্থপর বা স্বার্থ শূন্যতা প্রবেশ করিয়ে দিয়ে তাদেরকে দেশের জনগণের প্রতি আকৃষ্ট করাচ্ছেন। এই স্বামী বিবেকানন্দ করতে করতে যখন পোরবন্দর পৌঁছেছেন, সেখানে ছোট্ট শিশু এক দেওয়ান, তার পিতা মারা গেছেন, তিনি ভাবিকালের পোরবন্দরের দেওয়ানের নবাব হবেন বা রাজা হবেন। তার যে কেয়ারটেকার গভর্নমেন্ট বলি যাকে বলে, কেয়ারটেকার যিনি রয়েছেন শঙ্কর পাণ্ডুরঙ্গ, তিনিই প্রথম স্বামীজিকে বলেছিলেন যে পাশ্চাত্য আপনার জন্য অপেক্ষা করছে, আমাদের দেশের মহিমা আপনার দ্বারা এই মহিমান্বিত হবে, আপনাকে পাশ্চাত্যে যেতে হবে। আমরা দেখব স্বামীজি ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরেছেন, ঘুরে তিনি রামনাদে গেছেন। সেই রামনাদ যেখানে রামচন্দ্র লঙ্কা জয় করে প্রথম পদার্পণ করছেন, সেই রামনাদে, সেই রামনাদের যে বিখ্যাত শিবের মন্দিরগুলি সব রয়েছে থরে থরে সাজানো, সেই মন্দিরগুলির পাশেই রামনাদের রাজা ভাস্কর সেতুপতির রাজত্ব।
তিনি তৎকালীন দিনে একটু শিক্ষিত মানুষ, তার রাজসভায় অনেকেই শিক্ষিত মানুষ ছিলেন। আপনারা জানেন সাউথের দিকে শিক্ষা দীক্ষা অনেক বেশি। ওই রাজা ভাস্কর সেতুপতি তিনিই প্রথম স্বামীজিকে সন্ধান দিলেন যে পাশ্চাত্যে চিকাগোতে একটা ধর্ম মহাসভা হচ্ছে, সেখানে আপনাকে যেতে হবে, তার জন্য যা খরচা আমি দেবো। স্বামীজি বললেন সময় আসুক, আমি চেয়ে নেব। স্বামীজি ওখান থেকে চলে গেলেন মাদ্রাজে। মাদ্রাজে গিয়ে তিনি হঠাৎ ওইখানে বিভিন্ন মানুষের সাথে মিশছেন। ওখানে একজন বিখ্যাত মানুষ মন্মথ ভট্টাচার্য, তার বাড়িতে স্বামীজি কিছুদিন কাটিয়েছেন। তিনি হঠাৎ রাত্রেবেলা স্বামীজি ওদের সাথে অনেক সঙ্গ করছেন, স্বামীজিকে খুব শ্রদ্ধার চোখে সবাই দেখছে, কিন্তু স্বামীজিকে হঠাৎ একদিন বিষণ্ণতার মধ্যে যেন মুড়ের দিয়েছে দেখা গেল। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে কারোর সাথে কথা বলছে না স্বামী। কি ব্যাপার? মন্মথবাবু জানতে পারলেন যে তিনি গভীর রাতে কালকে একটা স্বপ্ন দেখেছেন, তার জন্মদাত্রী মাতার শরীর চলে গেছে। এইটা শুনে তিনি খুব স্বপ্নে দর্শন পেয়ে তিনি খুব বিহ্বল হয়ে গেছেন, কষ্ট পাচ্ছেন। যখন মন্মথবাবুকে বলা হলো, মন্মথবাবু এটা সত্যি কী করে আপনি জানবেন? আপনি কলকাতায় তার করুন, তখনকার দিনে তার করা হতো, টেলিগ্রাম যাকে বলা হয় আমরা, সেটি করা হলো। ইন দ্য মিন টাইম তার মন ছটফট করছে। মন্মথবাবু তার মনকে শান্ত করার জন্য বলেন, আমাদের শহর থেকে একটু দূরে একটা মানুষ আছে, তার নাম পিশাচ সিদ্ধ, পরবর্তীকালে গোবিন্দ ছেত্রী নামে বিখ্যাত। সেই গোবিন্দ ছেত্রী সে নাকি ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারে। তাকে দেখার জন্য, তার কাছে স্বামীজিকে নিয়ে যাওয়ার জন্য দুজন যারা ওই এলাকার পরিচিত মানুষ তাদেরকে দিয়ে পাঠানো হলো। রেল লাইন অতিক্রম করে অনেকটা পথ দূরে তার আগ্রায় গিয়ে পৌঁছানো গেল। স্বামীজি গিয়ে পৌঁছানোর পরেই তিনি যেন কেঁপে উঠলেন। যে পিশাচ সিদ্ধ, যে আগে থেকেই সমস্ত কিছু বলে দিতে পারে, তার এরকম ক্ষমতা রয়েছে, তিনি বুঝতে পারলেন এখানে এমন একজন প্রবেশ করেছে আমার গৃহে বা আমার এই আগ্রাতে, এ সব কিছুকে উলটপালট করে দিতে পারে। সে স্বামীজিকে দেখেই বললেন, এ তো মহাপুরুষ, এ তো মহান ব্যক্তি, এ তো পৃথিবীর মানুষের জন্য তাকিয়ে রয়েছে, বিশাল কাজ করবেন এবং বিশাল সুনামের অধিকারী হবেন। তখন সবাই বলছে আমরা সেই উদ্দেশ্যে আসিনি, আগে বলুন আপনি ওর ভেতরে মনের মধ্যে যে কষ্ট, সেই কষ্টটা কিসের? তখন বলছে কোনো আত্মীয়ের বিয়োগ চিন্তায় উনি বিষণ্ণ হয়ে রয়েছেন। তো একদম মিথ্যে, ভুল। ওনার মা সুস্থ রয়েছেন, জীবিত রয়েছেন, কিচ্ছু ভয় নেই। স্বামীজি তার মুখ থেকে এই কথাগুলো শুনলেন। তারপরে শুনলেন যে ইনি একজন বিশ্ববিখ্যাত মানুষ হবেন, সবাই মান্যতা দেবে খেয়ে, এবং জগৎ বরেণ্য মানুষে পরিণত হবেন ইনি। এই দুটি কথা, মা মারা যায়নি, মা সুস্থ রয়েছেন, এই খবরটি সে মনকে বিশ্বাস করতে পারছেন না। স্বপ্ন দেখেছেন যেহেতু, তারের অপেক্ষায় রইলেন। সত্যি দুদিনের মধ্যে তার এসে পৌঁছালো। সেখানে দেখা গেল তার মা জীবিত এবং সুস্থ রয়েছেন। তাতে তিনি নিশ্চিত হলেন। এই সমস্ত কথাগুলির মধ্যে গোবিন্দ ছেত্রীও একই কথা বলেছেন, তিনি বিরাট মাপের মানুষ হবেন। এবং একটির পর একটি যে ঘটনাগুলি ঘটছে আমরা দেখব। স্বামীজি নিজে ওই হরিভাইকে যখন যাবেন, এবারে পাশ্চাত্যে যাওয়া সব ঠিকঠাক হয়ে গেল। 13ই ফেব্রুয়ারি, এটা 1893 খ্রিস্টাব্দ, হায়দ্রাবাদে একটি কলেজ রয়েছে। সেই কলেজের এবং সেই এলাকার নবাব বলা যেতে পারে খুরশিদ খাঁ, সেই খুরশিদ খাঁ স্বামীজির দ্বারা এত আকৃষ্ট হয়ে গেলেন, তিনি শুনেছেন স্বামীজি চিকাগো যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। বলছে প্রচুর মানুষ হয়েছে, কলেজের এত ছেলেরা এসেছেন এবং এত গণ্যমান্য ব্যক্তিরা সেই কলেজের স্বামীজির লেকচার শুনতে এসেছেন, এত লোক স্টেশনের থেকেই স্বামীজিকে যেন নিয়ে আসার জন্য একবারে মানুষের জনস্রোত। এবং ওই খুরশিদ খাঁ বললেন যত টাকা লাগে, ভারতবর্ষের মহিমাকে পাশ্চাত্যে প্রচার করতেই হবে, আপনাকে ওখানে যেতেই হবে। স্বামীজি বললেন যখন যাব তোমার কাছ থেকে সেই অর্থ চেয়ে নেব। এদিকে মাদ্রাজে গিয়ে বেশ কিছু যুবক স্বামীজির পেছনে উঠে পড়ে লাগলো, স্বামীজিকে পাশ্চাত্যে যেতেই হবে। স্বামীজি বললেন তোমরা যদি অর্থের ব্যবস্থা করো আমি নিশ্চয়ই যাব।
তারা বম্বে, রামনাথ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় অর্থ সংগ্রহ করতে শুরু করলো। প্রথমে অল্প দিনের মধ্যে 500 টাকা আসলো। স্বামীজি বললেন, এই অল্প টাকার মধ্যে পাশ্চাত্যে বিদেশ বিভুঁয়ে কি করে চলবে? এটি তাহলে মায়ের ইচ্ছে নয়, ঠাকুরের ইচ্ছে নয়, তাহলে স্থগিত থাক। ওই অর্থ যা পাওয়া গেছে, যাদের কাছ থেকে অর্থগুলি এনেছো, সেই দেশের দরিদ্র মানুষের মধ্যে সেটি বিতরণ করে দাও। 500 টাকাটার সমস্ত গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হলো। হঠাৎ ঠাকুর একদিন স্বপ্ন দিলেন, সমস্ত কিছু তৈরি রয়েছে, তুই যাচ্ছিস না, দেখ দেখ তোকে কোথায় যেতে হবে। ঠাকুর তাকে সাদা মানুষদের দেশে সমুদ্র পেরিয়ে আয় আয় বলে ডাকতে ডাকতে হঠাৎ তিনি বিলীন হয়ে গেলেন। তিনি ভাবলেন, ঠাকুর কি সত্যি আমাকে আজকে আবার নতুন করে জানাতে এসেছিলেন? যে তার কথাগুলো এখন মনে পড়ছে না, আমার মধ্যে বিশাল শক্তি রয়েছে, একদিন এটি বিস্ফোরণ ঘটবে। সকলে বিশ্বাস করলেও আমি বিশ্বাস করতাম না, এখন তার সত্যতা আমি অনুভব করছি। সবাই চাইছে আমি পাশ্চাত্যে যাই। মাদ্রাজি যুবকরা দিনকাল ক্ষণ না জেনে, ওখানকার সিস্টেম কি না জেনে, তারা সমস্ত ব্যবস্থা করে ফেললো। আবার অর্থ সংগ্রহ, প্রচুর অর্থ জোগাড় হলো, কয়েক হাজার টাকা। ক্ষেত্রী রাজা অজিত সিং বললেন, আমি টিকিট কেটে দেব, এবং সেটি সেকেন্ড ক্লাসের টিকিটকে ফার্স্ট ক্লাস করে দিলেন। সিল্ক জাতীয় বস্ত্র তার জন্য তৈরি করলেন, রাজ পরিবারের অংশ হিসাবে তিনি যাচ্ছেন এমন ভাব দেখালেন। সমস্ত অর্থ আমি দেবো, যদিও সেইভাবে তিনি অর্থ ততখানি দেননি, কিন্তু পোশাক পরিচ্ছদ যা দিয়েছিলেন সেগুলো শীতকালের উপযোগী ছিল না। ওই আলখাল্লা টাইপের যেসব পোশাক, সেগুলি কিন্তু শীতের উপযোগী ছিল না। তিনি জানতেন না আমেরিকাতে ওই সময় শীত শুরু হচ্ছে, কিন্তু যা দিয়েছেন ওইভাবেই তার যাওয়া শুরু হলো। আলাসিঙ্গা পেরুমল, নাঞ্জুন্না রাও, সিঙ্গার ভ্যালু, মুদালিয়ার, এই সমস্ত অনেকেই মাদ্রাজি যারা ছিলেন, সুব্রহ্মণ্য আয়ার, সকলেই স্বামীজির প্রতি সেই দায়ভার গ্রহণ করে অর্থ সংগ্রহ করে কিছু ক্যাশ, কিছু ডলারে রূপান্তরিত করে তাকে জাহাজে তোলার ব্যবস্থা। কোথা থেকে? মাদ্রাজ থেকে কথা ছিল, অবশেষে সেটি মুম্বাই যে পেনিনসুলার জাহাজ, কুক কোম্পানির একটি জাহাজ, তাতে স্বামীজিকে তুলে দেয়া হলো। স্বামীজি 31শে মে 1893 চিকাগো উদ্দেশ্যে যাত্রা করলেন। মাঝে জাপানে ইয়াকোহামা বন্দরে 15ই জুলাই পর্যন্ত কাটিয়ে তারপরে সেখান থেকে রওনা দিলেন কানাডার ভ্যাঙ্কুভারে, পৌঁছালেন 25শে জুলাই। ওখান থেকে ট্রেন যোগে চিকাগোতে পৌঁছে গেলেন 30শে জুলাই। গিয়ে জানলেন বাকি রয়েছে প্রায় 2 মাস চিকাগো বক্তৃতায়। প্রথমেই গিয়ে একটি হোটেলে উঠে, একে তো অনেক হোটেলে তাকে জায়গা দিচ্ছিল না, তার ওই বিভৎস পোশাক, বিভৎস চেহারা, আমেরিকান সব সভ্য জগতের সভ্য সুন্দর দেখতে সব চেহারা সাদা চামড়ার মানুষের সাথে ম্যাচ করছে না। হোটেলওয়ালা তাকে ওই নিম্ন বর্ণের মানুষ হিসাবে চিহ্নিত করে তাকে হোটেলে প্রবেশ করতে দিচ্ছে না। অবশেষে বেশি অর্থ ব্যয়ে একটি হোটেলের ব্যবস্থা, সেখানে প্রায় 12 দিন কাটালেন। ঘুরে ফিরে দেখলেন মেলার বিভিন্ন জায়গায় কী সব আয়োজন, বিশাল আয়োজন মেলা। সেটি ঘুরে দেখতে বিশাল কষ্ট এবং প্রচুর অর্থ লাগবে। ঘুরে ঘুরে রোজ ঘুরে আসেন ক্লান্ত অবসন্ন হয়ে, কিন্তু জানতে পারলেন যেখানে এর আয়োজকরা রয়েছেন, সেখানে যখন গিয়ে জানতে পারলেন যে এখানে প্রত্যেক দেশ থেকে ধর্মপ্রতিনিধিরা আসছে এবং নির্দিষ্ট ধর্মের পক্ষ থেকে তারা রিপ্রেজেন্টেটিভ পাঠাচ্ছে, নমিনেটেড পার্সন, তারা সেই ধর্মের প্রতিনিধিকে পাঠাচ্ছেন তাদের নিজস্ব ওই প্যাডে বা তাদের প্রতিনিধি রূপে একটা চিঠি বা একটা কোনো তার বিবরণ দিয়ে, সার্টিফিকেট দিয়ে তাকে পাঠানো হচ্ছে, ইনি আমাদের ধর্মের প্রতিনিধিত্ব করবে। এই রকম যেন জিনিস দিয়ে পাঠানো হচ্ছে। স্বামীজির কাছে তো সেসব কিছু নেই, কিন্তু একটা এই দিক, তার পরিচয়পত্র নেই। 2 হচ্ছে যে সময়ের মধ্যে ওই নমিনেশন ফাইল বা নামটা নথিভুক্তকরণ করতে হবে, সে ডেটটাও অনেক আগেই ছাড়িয়ে গেছে। স্বামীজি চিঠি লিখছেন, আমরা দেখব। বিশেষ করে ওই চিকাগোতে পৌঁছাবার পরে যখন হতাশ হয়ে গেলেন, এত কষ্ট করে এরা
পরিশ্রম করে এত পয়সা সংগ্রহ করে আমাকে এখানে পাঠালো, কিন্তু সেখানে আমি হেরে গেলাম। ঠাকুর কি এই জন্য এনেছেন? তার মনে সুপ্ত বাসনা ঠাকুর যখন এখানে এনে পৌঁছেছেন, নিশ্চয়ই কিছু একটা গতি হবে। কিন্তু ভাবলেন এখানে থাকলে তো আমি মেলাটাও দেখতে পাবো না, ওই বিশ্ব মহাধর্ম মহাসম্মেলন পর্যন্ত থাকতে পারবো না। আমার কাছে যা অর্থ রয়েছে, প্রচুর অর্থ প্রতিদিন খরচ হয়ে যাচ্ছে। তিনি লোকমুখে খবর পেলেন অদূরেই বোস্টন বলে একটি শহর আছে, সেখানে নাকি অল্প পয়সায় থাকা যায়। ট্রেনে করে যাত্রা করলেন বোস্টনে। দ্বিতীয় সপ্তাহে যাত্রা শুরু করলেন আগস্ট মাসেই। বোস্টনে যাওয়ার পথে ঠাকুর যে সহায়, একটা একটা করে পথ খুলে যাচ্ছে যেন। ক্যাথরিন স্যানবর্ন, ট্রেনের মধ্যেই আলাপ হলো এক শিক্ষিতা 55 বছরের মহিলা। তিনি তার সন্তানের মতো তাকে দেখছেন। তিনি বলছেন, তার সাথে পরিচয় করলেন। এত সুন্দর ইংরেজিতে কথা বলার তার যে স্বামীজির যে ভাষাশৈলী, সেটি দেখে খুব আপ্লুত হলেন, আগ্রহী হলেন। তাকে বললেন কোথায় চলেছেন? তখন স্বামীজি ফ্যাক্ট বললেন যে এই কারণে আমি বোস্টনে যাচ্ছি, আমার উদ্দেশ্য ছিল এখানে, কিন্তু সেটা তো আমার দ্বারা হবে না, কিন্তু আমি ওই দিন পর্যন্ত থাকতে চাইছি 11 সেপ্টেম্বর পর্যন্ত, কারণ আমি কিছু শিক্ষা গ্রহণ করে আমার দেশের মানুষের জন্য সেগুলি বহন করে নিয়ে যেতে চাই। স্যানবর্ন বললেন চলুন আমার খামার বাড়িতে থাকবেন। ব্রিজি ম্যাটোজ বিখ্যাত স্যানবর্নের সেই খামার বাড়িতে থাকার ব্যবস্থা করলেন। দুই দিক দিয়ে সুবিধে হলো। স্বামীজির প্রতিদিনের $1 করে খরচা বেঁচে গেল। স্বামীজি চিঠি লিখছেন 20 আগস্ট আলাসিঙ্গা পেরুমলকে, বলছে আমার সাথে আলাপ করে ওরা খুব আনন্দ পেয়েছে। ওই স্যানবর্ন তার বান্ধবী বন্ধুদের আত্মীয়দের ডেকে ডেকে এনে আমাকে দেখাচ্ছে, আর তাদের লাভ হয়েছে এরকম একটা চিড়িয়া, এইরকম একটা মানুষকে, যে একটা ভারতবর্ষের থেকে আসা একটা এইরকম জীবকে দেখে তারা আনন্দ পাচ্ছে, কিন্তু যখন মিশছে কথা বলছে তখন তারা সেই আনন্দটা আরো বেশি করে উপভোগ করছে। আর আমার সুবিধে কি হলো, প্রতিদিন যে $1 করে খরচা হচ্ছিল সেটা বেঁচে গেছে। ফলে আমি নিশ্চিন্তে ওই চিকাগো ধর্ম মহাসম্মেলন পর্যন্ত যাবো। কিন্তু চিঠিটা শেষ দিকে লিখছেন, এখানে আমার এখন মনে হচ্ছে চিকাগোতে আমার না যাওয়াটাই ভালো। সেখানকার যা পরিবেশ দেখেছি, যা পয়সা খরচ লাগবে, সেখানে আমি এখান থেকেই বরং সেটা উপভোগ করি। কেন আস্তে আস্তে মাতা মেরি আমাকে তার করে ঠাঁই দিয়েছেন, অর্থাৎ সেখানকার মানুষ তাকে গ্রহণ করেছেন। এবং ওখানে আমরা দেখব বোস্টনে যে কটি ঘটনা ঘটে, স্যালেম, তারপরে অ্যানিস্কোয়াম, সারটোগা সহ, আর বোস্টনের ওই ব্রিজি ম্যাটাজ, এই সমস্ত জায়গাগুলোতে ওই স্যানবর্নের এক জ্ঞাতি ভাই বেঞ্জামিন বলে, ওনার থ্রুতে হেনরি রাইটের সাথে দেখা হয়। অ্যানিস্কোয়াম সমুদ্রের ধারে একটা বাংলো, হেনরি রাইট থাকেন। তিনি ওই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি এবং তার স্ত্রী দুজনেই স্বামীজির প্রতি এত আকৃষ্ট হয়ে গেলেন, তারাই বলে বসলেন না আপনি চিকাগোতে এত বড় একটা ধর্ম মহাসভা হচ্ছে, সেখানে যোগ দিচ্ছেন না। তখন ও ফ্যাক্ট বলল আমি দেরি করে এসেছি, আর 2 আমার কোনো পরিচয়পত্র নেই। তখন তারা বললেন যে আপনার কাছে পরিচয়পত্র চাওয়ার সূর্যের কাছে কিরণ দেওয়ার ক্ষমতা আছে কিনা জানতে চা, এটাই সমান। আর আপনার যে জ্ঞানগর্বতা, এটা আমাদের দেশে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের সমস্ত পণ্ডিতদের, অধ্যাপকদের একত্রিত বিদ্যার যে পঞ্জীভূত রূপ, তার থেকে অনেক উচ্চ স্থানে আপনার অবস্থান। এই কথাগুলি শুনে কিছুটা আপ্লুত হলেন না। স্বামীজি বললেন সেটা কি ঘটবেন? উনি বললেন আমি সব ব্যবস্থা করছি। উনি চিঠি লিখলেন। এদিকে স্বামীজি প্রায় 12খানা লেকচার দিয়েছেন। ওখানে জেলখানার মধ্যে বক্তব্য দিয়েছেন, মহিলাদের একটি সংস্থার মধ্যে বক্তৃতা দিয়েছেন, কারো বাড়িতে বক্তৃতা দিয়েছেন। এই করে প্রায় 12টা। ভারতবর্ষের তামার ব্যবহার, মুসলমান শাসনের ব্যবহার, সেই সমস্ত বিভিন্ন দিক দিয়ে ভারতবর্ষের সমাজনীতি, ভারতবর্ষের জনসমাজের কি ইম্প্যাক্ট পাশ্চাত্যে এবং স্বদেশে, সেসব নিয়ে বিভিন্ন আলোচনা করতে করতে 12টি বক্তৃতা দিয়ে অবশেষে 9ই সেপ্টেম্বর হেনরি রাইটের চিঠিটি নিয়ে
চললেন শিকাগোর উদ্দেশ্যে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার যাত্রা পথকে তিনি যেন সুচারুরূপে আবার উপযোগী করে দিচ্ছেন। তিনি 9 তারিখে রাত্রিতে পৌঁছে গেলেন শিকাগোতে। ট্রেনে একজনের সাথে আলাপ হলো, সে নাকি ওই ব্যারোজের অফিস চিনিয়ে দেবেন বললেন, কিন্তু ভিড়ের মাঝে সে হারিয়ে গেল, খুঁজে পেলেন না। কিন্তু ব্যারোজের জন্য লেখা ঠিকানাটা সেটাও হারিয়ে পড়লেন স্বামীজি। খুঁজছেন, একে জিজ্ঞাসা করবেন। স্টেশন থেকে বেরিয়ে আসলেন, দেখলেন ওটা জার্মান অধ্যুষিত এলাকা, অতএব কেউ ইংরেজি বোঝে না, কাকে জিজ্ঞাসা করবেন। ঘুরে গেলেন ঠান্ডার মধ্যে স্টেশনের মধ্যে, কাঠের বাক্স মালগাড়ির মধ্যে, সেখানে রাতটা কাটিয়ে ফেললেন। ভোরের আলো ফোটার পরেই একে ওকে জিজ্ঞাসা করতে শুরু করলেন, চিকাগো ওই বক্তৃতা কমিটির অফিসটা কোথায়। তার ভাষা কেউ বুঝতে পারছে, কেউ বা বোঝার চেষ্টা করেও সে ভিক্ষে চাইছে, এইভাবে তাকে মারতে আসছে। এদিক ওদিক এ বাড়ি সে বাড়ি ঘুরতে ঘুরতে অবশেষে 541 নম্বর ডিয়ারবর্ন এভিনিউতে পৌঁছলেন। একটি গাছের তলায় বসে তার গুরুর শেষ ইচ্ছেটুকু জানার জন্য। অনেক পরীক্ষা নিয়েছি ঠাকুর তোমার, তুমিও কি সেই পরীক্ষায় আমার নিচ্ছ? শেষ সময় কি তরি ডুবিয়ে দিবে? এখানে নিয়ে এসে আমার দৃঢ় বিশ্বাস তুমি আমাকে সেই পথ দেখাবে। আর এটি যদি সত্য না হয়, তুমি যদি সত্য হও সেটি ঘটবে, তুমি যদি সত্য না হও তাহলে আজ শেষ পরীক্ষায় শেষ হোক তোমার শিষ্যের জীবন। এইখানেই ডুবুক, গাছের তলা থেকে আর উঠবে না। এইখানেই তোমার শিষ্যের সমাধি ঘটুক। দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বসে রইলেন। অল্পক্ষণের মধ্যেই সম্ভ্রান্তশালী বংশের পরিবারের জানলা পরে দরজাটি খুলে গেল। সেই ডব্লিউ.জে. হেল পরিবার সপরিবারে ছুটে আসলেন ওই ভারতীয় সন্ন্যাসীদের দিকে। কেন এসেছে, কোথায় এসেছে, কি তার উদ্দেশ্য? ক্ষুধার্ত, তার শারীরিক যে পরিস্থিতি তৈরি হয়েছে তখন, সেটা থেকে বাঁচার জন্য তাকে নিয়ে গেলেন ঘরে, সেবা শুশ্রূষা করে তাকে পানীয় খাইয়ে সুস্থ করে তুললেন। বলল, ডোন্ট ওরিড, আমাদের কাছে সমস্ত ব্যবস্থা রয়েছে, ব্যারেজের অফিসে নিয়ে যাওয়ার। বিকেলের দিকে নিয়ে গেলেন। মিরাকিলভাবে ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার যাত্রাকে সুদৃঢ় করে দিলেন। অবশেষে তার নথিভুক্তি নামকরণের জায়গায় হওয়ার পরে নিয়ম, চিকাগোতে যারা বক্তৃতা দিতে এসেছেন বিভিন্ন দেশ থেকে, তাদের জন্য বিভিন্ন হোটেলের ব্যবস্থা। সেই হোটেলে যদি জায়গা না করে সম্ভ্রান্ত বাড়ির বাগান বাড়ি তথা তাদের বিশ্রামাগারগুলি ব্যবস্থা দেওয়া ছিল, ব্যবহারের জন্য দেওয়া ছিল। এই জে.ভি. লায়ন তার মধ্যে একজন। তার বাড়ি 262 নম্বর মিশিগান এভিনিউ। সেখানে রাতের অন্ধকারে তাকে নিয়ে যাওয়া হলো। তাকে খবর দেওয়া হলো তার বাড়িতে একজন অতিথি স্পিকার তোমার বাড়িতে যাচ্ছে। যখন জানানো যে পশ্চিম দেশ থেকে একজন এসেছে, সে ইন্ডিয়ান নেটিভ, তখন তিনি খুবই বিভ্রান্ত হলেন। একে আমার বাড়িতে রাখবো না কোনো হোটেলে স্থানান্তরিত করব, কারণ আমার তো বাড়িতে অনেক আত্মীয় রয়েছে, তারা তো এর সাথে একসাথে থাকবে না এক আসনে। কিন্তু যখন স্বামীজি পৌঁছলেন, তার তেজোদ্দীপ্ত দৃষ্টি তার চোখের দিকে তাকিয়ে মিস্টার লায়ন তার সাথে 2-4টে কথা বলার পরেই বুঝলেন আমরা ভাগ্যবান, সেই মানুষটি আমাদের বাড়িতে এসে পৌঁছেছেন, যাকে না পেলে আমরা বোধহয় ধন্য হতাম না। তাই তিনি বাড়ির অন্যান্যদের বলে বসলেন, অন্যান্য অতিথিরা থাকবে কি না থাকবে জানি না, ইনি থাকবেন, ইনি না থাকলে আমার বাড়ি ধন্য হবে না। অবশেষে লায়নের বাড়িতে, যে তার পরের দিনেই বিশ্ববিখ্যাত হবেন, তার তিনি গৃহকর্তা, লায়ন এর বাড়ি থেকে অবশেষে সবই ইতিহাস। নিবেদিতা লিখছেন, চিকাগোতে পৌঁছে ভারতবর্ষ থেকে তো অনেকেই গেলেন। অ্যানি বেসান্ত, প্রতাপচন্দ্র মজুমদার, জ্ঞানকরণ চক্রবর্তী, বীরচাঁদ গান্ধী, ধর্মপাল, এত সব মানুষ বক্তৃতা দেখেছেন এক একটা ধর্মের প্রতিনিধিত্ব করতে। বিবেকানন্দ, তার নামটা লেখা হয়েছিল হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবেই। অ্যানি বেসান্ত একটা জায়গায় লিখছেন, বলছেন ছিলেন সন্ন্যাসী, কিন্তু
তার আচরণে, তার দণ্ডায়মান চিত্তে তিনি এক বীর যোদ্ধা। তাকে দেখলে মনে হয় তিনি কোনো সন্ন্যাসী নন। বাইরের দিক থেকে তার ড্রেসটাই সন্ন্যাসীর, ভেতরটা চোখ মুখ দেখা একদম খাপ খোলা তরোয়ালের মতো, তিনি যেন বীর যোদ্ধা। সেই বিবেকানন্দ প্রথম দিনের বক্তৃতা যেভাবে ভয় পেয়েছিলেন, সবাই লিখিত বক্তৃতাগুলি দিচ্ছেন, তিনি আরো পরে করতে করতে সেকেন্ড হাফে 4 জনের পরে অবশেষে বাধ্য হলেন বক্তৃতা দিতে। নিবেদিতা বলছেন এই মানুষটা, এতজন বক্তা গেল ভারতবর্ষ থেকে, এই মানুষটাই ভারতবর্ষের উপযোগী বক্তা ছিলেন। কেন বলছেন? কারণ তিনি ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরেছেন, ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষের সাথে মিশেছেন, ভারতবর্ষের সমস্ত জাতির মানুষের সাথে তিনি মিশেছেন, মিশে সমৃদ্ধ হয়েছেন। ধনীর রাজপ্রাসাদ থেকে দরিদ্রের পর্ণ কুটিরে গিয়ে তার প্রাণ ভমরাটা তার মধ্যে সঞ্চারিত করেছেন, করে এই ভারতবর্ষের প্রকৃত প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছেন। তিনি ভারতবর্ষের হিন্দু, মুসলমান, বৈষ্ণব, শৈব, জৈন সমস্ত শ্রেণীর মানুষের সাথে মিশে তিনি এক শরীরের মধ্যে সমস্ত এক ভারতীয়, এক জাতিগত দিক দিয়ে এক পুঞ্জীভূত এক দেশমাতৃকার স্বরূপরূপে তিনি অবতীর্ণ হলেন চিকাগোতে। তাই তিনি ভারতবর্ষের সত্যিকারের উপযুক্ত প্রতিনিধি, ভারতবর্ষে এর থেকে আর ভালো প্রতিযোগী সত্যিকারের বক্তা বা প্রতিনিধিত্ব কে করবেন? তিনিই তো করতে পারেন। ভারতবর্ষকে যিনি সমগ্রভাবে সামগ্রিকভাবে তিনি দেখেছেন, সেই চিকাগোতে বক্তৃতা দেওয়ার পরে এই মানুষটা যে বিশ্ববিখ্যাত হয়ে গেলেন, বিশ্ববিখ্যাত হওয়ার পেছনেও নিবেদিতা বলছেন ইনি বিশ্ববিখ্যাত বা ধর্ম সম্মেলনের, তিনি যে বিশ্বের সমস্ত ধর্ম জগতের মানুষের কাছে তিনি সর্বোচ্চ আসনে অধিষ্ঠান করবেন, সেটাই তো স্বাভাবিক। কারণ তার গুরুর জীবনেই যে সর্বধর্মের সমন্বয়টি ঘটে গিয়েছিল। তাই বিবেকানন্দ সর্বধর্মের সমন্বয়ক এবং পাশ্চাত্যে চিকাগো বক্তৃতায় তিনি উপযুক্ত নয়, তিনি সত্যিকারের বিশ্বের উপযুক্ত নয়, তিনি সকলের গ্রহণযোগ্য প্রতিনিধি হিসাবে সাফল্যের তিনি মূল কাণ্ডারি হতে পেরেছিলেন। আসলে তিনি কি করলেন? প্রথমে যেটি দিয়ে শুরু করেছিলাম, চিকাগোতে যে প্ল্যাটফর্মটি তৈরি হয়েছিল স্বামী বিবেকানন্দ শ্রীরাম ও কৃষ্ণদেবের উদার ভাবনাটিকে পাশ্চাত্যে পৌঁছে দেওয়ার জন্য, সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে 11 তারিখেই যে মুখোশটি ভারতবর্ষের ধর্ম যাজকদের বা ধর্মের প্রতিনিধিদের সমস্ত নিজেদের এক একটি সত্তাকে নিজে কেড়ে নিয়ে নিজের মধ্যে গ্রহণ করে সেটি প্রকাশ ঘটালেন। জিভটা শুকিয়ে আসছে। 31 জন বক্তা বসে রয়েছেন। 31 বছর বয়সী তরুণ বিবেকানন্দ বক্তৃতা দেবেন। সেকেন্ড হাফে 4 জন বক্তব্য রাখার পরে অবশেষে ভয়ে আর সুযোগ ঘটবে না বলে উঠে দাঁড়ালেন। সামনে একটা হিব্রু ভাষার একটা লিপি ঝুলছে, গ্রিক এক দার্শনিকের মূর্তি, সরস্বতীর মূর্তির মতো, তার দিকে প্রণাম করে জিভটা শুকিয়ে গেছে। সরস্বতী জিভে এসে বসলেন। তিনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলার পরে যে 1 মিনিট করতালির মধ্যে সময়টা পেলেন, তাকে ওই মিস ব্লোজেন্টের ভাষায় তিনি সেদিনে প্রথম দিনের ধর্ম মহাসভায় তিনি শ্রোতারূপে ছিলেন। তিনি বলছেন, হে ভগবান প্রভু, তুমি এসেছো, তুমি তোমার নিজের স্বরূপটা এমনভাবে প্রকাশ করলে সমস্ত শিক্ষিত সমাজের আমেরিকানবাসীরা, বিশেষ করে মহিলারা, পাগলের মতো ওই চেয়ারগুলোকে ডিঙিয়ে দিয়ে তাকে একটু স্পর্শ করার জন্য পাগলের মতো দৌড়াচ্ছে। কারণ সেই মানুষটাই সমস্ত ধর্মের যিষ্টুকে নিজের ধর্মের মধ্যে প্রকাশ করে বলে উঠলেন, I am proud to belong to that religion which has taught the world both tolerance and universal acceptance. We believe
not only universal tolerance, we accept all religion as true. এত বড় ধর্মজগতের কথা কেউ বলতে পারেননি। সকল ধর্মকে সত্য বলে গ্রহণ করে যিনি বলছেন, কোন ধর্মের গুরুরা বলতে পারবেন না সকলের লক্ষ্য সবাই আমার ধর্মান্তরিত হয়ে আমার ধর্মে মিলিত হোক। বিবেকানন্দই প্রথম বললেন প্রত্যেক ধর্মটাই সত্য, নিজের ধর্ম থেকে বিচ্যুত হতে বলছি না, অপরের ভালো জিনিসটার দ্বারা সমৃদ্ধ হয়ে নিজের পথে চলো, নিজের সত্তাকে বিসর্জন দিয়ে নয়। ধর্ম, ওই ধর্ম মহাসভার মধ্যে তার পরের লাইনটি স্বামীজি বললেন, আই এম প্রাউড টু বিলংস টু দ্যাট নেশন which has sheltered the all persecuted people of the earth. তিনি বলছেন পৃথিবীর সমস্ত নিরাশ্রিত মানুষদের আশ্রয় দিয়ে আমরা ধর্ম, আমি সেই জাতির অংশভূত বলে আমি গর্ব অনুভব করি। প্রত্যেক দিনের বক্তব্যের মধ্যেই আমরা দেখব স্বামীজি যদি একটি একটি করে প্রতিদিনের বক্তব্যের কথা বলি, আমি সেখানে যাব না। আমার কথা ছিল নিহারদার কাছে চিকাগোর প্রেক্ষাপট ঐতিহাসিকটা রচনা করব, চিকাগো বক্তৃতা নয়। শেষে চিকাগোর বক্তৃতার শেষ দিনের কথাটি দিয়ে শেষ করি, যেটি আজকে এদেশে সমগ্র পৃথিবীতে খাওয়া খাই মারামারির দেশে আজও বিবেকানন্দকে তারা চাইছেন ওই হেল্প অ্যান্ড নট ফাইট, অ্যাসিমিলেশন নট ডিস্ট্রাকশন, হারমোনি অ্যান্ড পিস নট ডিসেনশন। বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। শ্রীরামকৃষ্ণদেবের কথা দিয়ে শুরু হয়েছিল, যত ধর্ম যত মত তত পথ দিয়ে শুরু হয়েছিল, আর শেষে সমন্বয়াচার্য রূপে সকল ধর্মের সারমর্ম এক দেহে তিনি যেন প্রকাশ করলেন এবং সকলকে শ্রীরামকৃষ্ণদেবের সেই বিবাদবিহীন সত্তাকে তার বার্তা বাহক স্বামী বিবেকানন্দের মাধ্যমে প্রকাশ করে দিলেন। তার 100 বছর পরে ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাস প্লাবিত হলো, দেশকে স্বাধীন করলো চিকাগো বক্তৃতায় বিশ্ববিখ্যাত হয়ে, দেশকে জনসমাজকে জাগ্রত করলেন। রোমারোলা বলছেন একটা ঘুমন্ত জাতিকে জাগিয়ে দিলেন একটা বক্তৃতার মাধ্যমে, ফিরে এলেন, দেশকে জাগ্রত করে দিলেন, ঘুমন্ত জাতিটা জেগে গেল। আর পাশ্চাত্যের আমেরিকার এক মহিলা 100 বছর পরে 1989 খ্রিস্টাব্দে একটা বই লিখলেন। সে মহিলার নাম এলিনা স্টার্ক। তিনি একটা বই লিখলেন, বইটার নাম দ্য গিফট আনওপেন, একটা উপহার, সেটা এখনো খোলাই হয়নি। আমরা বিয়ে বাড়িতে যাই, নিমন্ত্রণ বাড়িতে খেতে যাই, গিফট দিই, ভালো ভালো গিফটগুলো খুলে খুলে দেখা হয় কে কি দিয়েছে। এ মডার্ন রিভলিউশন অফ আমেরিকা, বইটার নিচে ছোট্ট করে লেখা ছিল। স্টার্ক এলিনা লিখছেন যে এই উপহারটা বিবেকানন্দ 100 বছর আগে পাশ্চাত্যের জন্য দিয়ে গেছিলেন, সেটা যদি খুলতেন তাহলে দুটো বিশ্বযুদ্ধকে আমরা এড়াতে পারতাম, বিশ্বের মানুষের দেশে দেশে সংঘাতটা আর থাকতো না। আসলে সেই গিফটটাকে আমরা খুলেই দেখিনি, পাশ্চাত্যের মানুষ খুলেই দেখেনি। তিনি বললেন, প্রথমে কি দিয়ে শুরু করলেন, তাতে তিনি লিখলেন, কলম্বাস ডিসকভার দ্য সয়েল অফ আমেরিকা, বাট বিবেকানন্দ ডিসকভার দ্য সোল অফ আমেরিকা। আজ এই পর্যন্তই, সময় বলছে আমায় থামতে হবে। সকলে ভালো থাকবেন। নিহারদার ডাকে আমার সময়ের ক্যালেন্ডার ডায়েরিতে ম্যাচ করলে আপনাদের ইচ্ছে থাকলে আবার মিলন ঘটবে। সকলে ভালো থাকবেন। ওং অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময়। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।